বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মেজবাউদ্দিন, সহকারী শিক্ষক, বাংলা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনাকালীন এই দুঃসময় নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যখন বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে যাবে তখন অবশ্যই মাস্ক পরিধান করে যাবে। আবার বাড়িতে যখন ফিরবে অবশ্যই সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ভালোভাবে ধুয়ে নেবে এবং প্রয়োজনে তোমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনার কারণে বিদ্যালয়ের সাধারণ কার্যক্রম বন্ধ আছে অনেকদিন। এই সময়ে তোমরা যাতে তোমাদের পড়াশোনা সুন্দরভাবে এগিয়ে নিতে পারো, চালিয়ে নিতে পারো, এই জন্য আমাদের এই বিশেষ আয়োজন। ছাত্রছাত্রীবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে জাতীয় সঙ্গীত আমাদের চেতনার প্রতীক। এই জাতীয় সঙ্গীত তোমরা চর্চা করবে। স্কুল যদি খোলা থাকতো তাহলে প্রত্যেক দিন তো স্কুলের সাধারণ কার্যক্রম শুরুর আগেই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে তোমাদের স্কুল শুরু হতো। এখন যেহেতু স্কুল বন্ধ, তো এই বিষয়টি তোমরা বিশেষ করে মাথায় খেয়াল রাখবে। আর মাদক দ্রব্য সম্পর্কে তোমাদের দু একটি কথা না বললেই নয়। তোমরা মাদক দ্রব্য থেকে দূরে থাকবে, ধূমপান থেকে দূরে থাকবে, কারণ এর ক্ষতির দিক অনেক বেশি। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে পাঠে প্রবেশ করব। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা, সেই দিন এই মাঠ, কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। এই কবিতাটি লিখেছেন বাংলার রূপসী কবি, জীবন চেতনার কবি, কবি জীবনানন্দ দাশ। তো এখন আমরা প্রথমে এই পাঠে প্রবেশের পূর্বে এই পাঠ শেষে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে বিষয়টি শিখতে পারবে, যে বিষয়টি জানতে পারবে, অর্থাৎ আজকের পাঠের শিখন ফল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এক, কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে তোমরা লিখতে পারবে। দুই, প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সভ্যতা ও প্রকৃতির প্রবাহমানতা উপলব্ধি করতে পারবে। এখন আমি তোমাদের আজকের আমাদের রূপসী বাংলার কবি, প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ দাশের সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা খাতা কলমে ভালোভাবে লিখে নেবে। জন্ম, তিনি 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম
সত্যানন্দ দাশ। পিতার নাম সত্যানন্দ দাশ, পিতা। মাতার নাম কুসুম কুমারী। এখানে তোমাদেরকে জানিয়ে রাখা ভালো যে কবি জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী, কুসুম কুমারীও একজন স্বভাব কবি ছিলেন, অর্থাৎ তিনিও একজন ভালো মানের কবি ছিলেন। শিক্ষা জীবন। তিনি বরিশালের ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেন। এরপর তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। প্রশ্ন আসতে পারে তিনি কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন? ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন এবং এমএ ডিগ্রি লাভ করার পরে তিনি অধ্যাপনার কাজে নিয়োজিত হন এবং জীবনের দীর্ঘ সময় ধরে তিনি এই অধ্যাপনা করেন। কবি জীবনানন্দ দাশকে বলা হয় আধুনিক বাংলা কবিতার তরুণদ্বার বলা হয়। আধুনিক বাংলা সাহিত্যে বাংলা কবিতার তরুণদ্বার অর্থাৎ প্রবেশদ্বার বলা হয়। তো এই কবি ছিলেন জীবন চেতনার কবি। কবি ছিলেন প্রকৃতি প্রেমিক কবি। বিশেষ করে এদেশের গাছপালা, লতা গুল্ম, পাক পাকালি প্রতি তার ছিল আজন্ম প্রেম। তার কবিতার উপজীব্য ছিল এই রূপসী বাংলার বিভিন্ন রূপ সৌন্দর্য নিয়ে। এখন আমি তোমাদেরকে কবির কিছু গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের নাম লিখে দিচ্ছি। দেখো তোমরা সবাই ঝরা পাতা, ধূসর পাণ্ডুলিপি, তিন বনলতা সেন, চার মহাপৃথিবী, পাঁচ সাতটি তারা তিমি, ছয় রূপসী বাংলা। আমাদের আজকে যে আলোচ্য বিষয় সেই দিন এই মাঠ, এই কবিতাটিও মূলত কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রথম কবিতা, এটি তোমাদের জানা দরকার।
এছাড়া কবিতার কথা বেলা বেলা কালবেলা, মাল্যবান, সুতীর্থ এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তবে কবির জীবন অবসান একটু করুণ এবং দুঃখময়। কবি 1954 সালের 14 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। এর কিছুদিন পরে 22 অক্টোবর এই রূপসী বাংলার কবি মৃত্যুবরণ করেন। এই ছিল কবি পরিস্থিতি। এখন আমি তোমাদের সামনে এই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ এই কবিতাটি পাঠ করছি, তোমরা গভীর মনোযোগ সহকারে শুনবে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে সালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পিসার গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরদিন। এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। এখন আমি তোমাদেরকে এই কবিতাটি ব্যাখ্যা এবং এর নতুন নতুন শব্দ তোমাদেরকে জানিয়ে দেব। তো প্রথমেই কবি বলেছেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। এই কবিতাটি মূলত কবি সেই দিন আর এই মাঠ, সেই দিনটা কোন দিন এবং এই মাঠটা কি, এটা আমাদের জানার এবং বোঝার প্রয়োজন আছে। যদি আমরা সেই দিন আর এই মাঠ সম্পর্কে বুঝতে পারি, তাহলে কবিতাটি আমাদের বুঝতে সুবিধা হবে। সেই দিন বলতে কবি বুঝিয়েছেন যেদিন কবির জীবন অবসান হবে, যেদিন কবি মৃত্যুবরণ করবেন, সেই দিনকে বোঝানো হয়েছে। কারণ আমরা জানি মানুষের জীবন চিরস্থায়ী নয়, মানব জীবন ক্ষণস্থায়ী। মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে আসে, আবার এই পৃথিবী ছেড়ে সে চলে যায়। সেই দিন অর্থাৎ কবি যেদিন
চলে যাবে। এই মাঠ বলতে আমাদের এই পৃথিবীকে বোঝানো হয়েছে, বিস্তৃত মাঠ, যে মাঠে থাকে কর্মচঞ্চলতা, থাকে সৌন্দর্য, ফল ফসলাদি থাকে, বৃক্ষ গাছপালা, তার সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য সবকিছু এখানেই থাকে। স্তব্ধ, স্তব্ধ মানে থেমে যাওয়া, ধীর হয়ে যাওয়া। তাহলে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে, অর্থাৎ যেদিন কবি মারা যাবে সেদিন ওই পৃথিবী থেমে যাবে না। এই নদী, এই নদী বলতে এই আমাদের এই সমতল ভূমি পৃথিবীতে প্রবাহমান নদী, নদীকে বোঝানো হয়েছে। আর এই নদীটা কোথায় অবস্থিত? নক্ষত্রের তলে। নক্ষত্র তো তারকারাজি কে বোঝানো হয়। তাহলে কবি যেদিন থাকবে না সেদিনও এই মাঠে স্তব্ধ হবে না, অর্থাৎ তার কর্মচঞ্চলতা থাকবে। আর এই নদী নক্ষত্রের তলে, নদীও প্রবাহমান থাকবে, অর্থাৎ কবি চলে যাবে কিন্তু এই যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, রূপ রস গন্ধ, সেটা যুগের পর যুগ অনন্তকাল ধরে চলতে থাকে। সেদিনও দেখিবে স্বপ্ন, সেদিনও দেখিবে স্বপ্ন। সেদিন মানে ওই সেই দিন যেদিন কবি আর থাকবে না, সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, অর্থাৎ কবি যেদিন থাকবে না সেদিনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ, কল্পনাকে তৃপ্ত করে যাবে। অর্থাৎ যেদিন কবি থাকবে না সেদিনও প্রকৃতি তার অনন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ, কল্পনাকে আস্বাদন করবে, তৃপ্ত করে যাবে। মানুষের স্বপ্ন দেখা, মানুষের জীবনের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষা ছেদ পড়বে না, সেটা চলমান থাকবে। কবি হয়তো থাকবে না, কিন্তু এই পৃথিবীর যে কর্মচঞ্চলতা, মানুষের যে প্রকৃতিতে স্বভাবজাত নিয়ম, সেটি স্বমহিমায় স্বগৌরবে বিরাজ করতে থাকে। আমি চলে যাব বলে, পরের লাইনে চরণে কবি আবার বলেছেন যে আমি চলে যাব বলে। তারপরে দেখো আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, প্রশ্নবোধক চিহ্ন।
কবি প্রশ্ন করেছেন যে আমি মানুষের মানব, আমি মানুষ, মানব জীবনের অবসান আছে, আমি চলে যাব, তাই বলে কি চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে? চালতা ফুল আগেই বলেছি কবি ফুল ফল লতা গুল্ম নিয়েই কবিতা লিখেছেন। এই চালতা ফুল আমাদের পল্লী প্রকৃতির এক অপরূপ ফুল। এই ফুল কি আর ভিজিবে না, চালতা ফুলের উপরে ভিজিবে না শিশির। শিশির মানে সকালে ফোঁটা ফোঁটা যে শিশির পড়ে, সেই শিশির পড়বে কোথায়? চালতা ফুলে। চালতা ফুল ভিজবে না, চালতা ফুল ভিজবে শিশিরের জলে। তারপরে লাইন, নরম গন্ধের ঢের। যখন সকাল বেলায় শিশিরে ফোটায় চালতা ফুল সিক্ত হবে এবং সেই চালতা ফুলের উপরে যে শিশির পড়ে, সেই শিশিরের ফোঁটা এই মাটিতে পড়ে, মাটিতে পড়ে একটা গন্ধ ছড়াতে থাকে এবং সেই ফুলের এক সুন্দর সুন্দর গন্ধ সারা পৃথিবী ছড়িয়ে পড়ে এবং সিক্ত হয়। এটা কবি থাকবে না, কিন্তু এটা চলতে থাকবে যুগের পর যুগ, এটা অনন্তকাল ধরে চলতে থাকবে প্রকৃতির এই খেলা। তারপরে লাইনে কবি আবার বলেছেন যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আবার কবি বলেছেন যে মানুষের যে স্বপ্ন দেখা এই পৃথিবী থেকে কবে ঝরবে। পৃথিবীতে কর্মচঞ্চলতা, মাঠের যে সৌন্দর্য, সবুজ শ্যামলে ভরা মামায় ভরা এই মাঠ, এই প্রকৃতির যে অপরূপ রূপ সৌন্দর্য, কখনো তা বিলীন হবে না, বিমলিন হবে না। মানুষ স্বপ্ন দেখবে, মানুষের স্বপ্ন স্বাদ পূরণ হবে এই প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্য নিয়ে। কবি এটা আমার উল্লেখ করেছেন। তারপরে পরের লাইনে কবি বলেছেন চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব। চারিদিকে শান্ত বাতি অর্থাৎ তাদের যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্নায় সারা পৃথিবীতে আলোকিত হয় এবং শান্ত বাতি ভিজে গন্ধ অর্থাৎ সেই বিভিন্ন গাছের ফুলে পাতায় যে শিশির পড়ে, সেই শিশির একসময় মাটিতে পড়ে, সেই মাটির মুখ, সেই গন্ধে এই মাটি সিক্ত হয়, তার একটা গন্ধ। আর মৃদু কলরব অর্থাৎ অল্প অল্প শব্দ, মৃদু মানে সামান্য আওয়াজ। এই যে লোকালয় থাকে সবসময় মানুষের মানে এই পৃথিবীতে বিভিন্ন জীব জন্তু পদচারণায় মুখরিত থাকে, কিন্তু এক সময় একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, সেই সময় এটা কলরবটা খুবই সামান্য হয়ে আসে। একদিকে চাঁদের কিরণ, অন্যদিকে ভিজে গন্ধ মাটিতে সিক্ত হয়, অন্যদিকে মৃদু কলরব। একটা অপরূপ রূপ সৌন্দর্যের কথা কবি এখানে তুলে ধরেছেন। পরের লাইনে কবি বলেছেন যে খেয়া নৌকাগুলো
খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়া নৌকাগুলো পারাপার যাত্রী পারাপারের জন্য চরের কাছে অর্থাৎ সারাদিন নৌকাগুলো তাদের কর্মতৎপরতা চালিয়ে যখন সন্ধ্যা হয় বা তাদের আবার অবসর সময় আসে, যুগ যুগান্ত ধরে সেই নৌকাগুলো চরের কাছে এসে বিশ্রাম নেয়। এটি একটি মানে পৃথিবীর একটা চিরন্তন যে কর্মতৎপরতা, এখানে এই খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, এটা দ্বারা কবি বোঝাতে চেয়েছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। অর্থাৎ পৃথিবী তার সৃষ্টি শুরু থেকে সভ্যতার উত্থানের পর থেকে যে নিয়ম, সেই নিয়ম অর্থাৎ যে আমরা আগে যেগুলো দেখলাম যে মাঠের চঞ্চলতা, নদীর বহমানতা, চালতা ফুলের পরে শিশিরের ফোঁটা ফোঁটা জল, তারপরে লক্ষ্মী পিসার গান, তারপরে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এই যে গল্প, এগুলো বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলোয় ব্যাবিলন ছায়ে আছে। এখানে এশিরিয়া এবং ব্যাবিলন দুইটি প্রাচীন মানব সভ্যতা। এই সভ্যতার একদিন উত্থান হয়েছিল, সে আস্তে আস্তে এই সভ্যতার ক্রমবিকাশ হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী এই এশিরিয়া, এই ব্যাবিলন সভ্যতা আজ ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই। কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য, রূপ সৌন্দর্য, পাখির গান, তারপর মৃদু কলরব, জ্যোৎস্নার আলো, এই যে প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্য, এগুলো বেঁচে রবে চিরকাল, অনন্তকাল। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমরা কবিতাটি ব্যাখ্যা করলাম, তা থেকে আমরা উপলব্ধি বোধ করলাম যে মানব জীবন, মানুষ ক্ষণস্থায়ী জীবন, মানুষের জীবন, মানুষ নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে আসে, তারপর সে আবার চলে যায়। কিন্তু তার চলে যাওয়ায়, তার বিদায়ে, তার জীবন অবসানে প্রকৃতির কিচ্ছু যায় আসে না। প্রকৃতি সদা প্রবাহমান, প্রকৃতি সদা তার রূপ সৌন্দর্য নিয়েই বিরাজ থাকে। কবি চলে গেলেও এই যে মাঠের কর্মচঞ্চলতা, নদীর বহমানতা, কারণ মানুষের যে স্বপ্ন দেখা, স্বাদ আকাঙ্ক্ষা, তা কখনো বিলুপ্ত হবে না। তারপর কবি চলে গেলেও চালতা ফুলের পরে যে শিশির পড়ে এবং শিশিরের গন্ধ, শিশির পড়ার পরে যে ফুলের গন্ধ, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর লক্ষ্মী পিসা
লক্ষ্মী ফিসা গান গাবে নাকি তার লক্ষ্মী টিত্তরে। লক্ষ্মী ফিসা মূলত মঙ্গলের প্রতীক। আর প্রকৃতিতে শুধু যে একটি পাখি তা নয়, অনেক পাখি আছে, তাদের মিষ্টি সুরের কণ্ঠে তারা গান গেয়ে যাবে। সেই শালিক, সেই কোকিল, টিয়া, তারা গান গেয়ে যাবে, কিন্তু কবি একদিন হয়তো থাকবে না। তারপরে চারিদিকে শান্ত বাতি, মৃদু কলরব, শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, অর্থাৎ যে জ্যোৎস্নার চাঁদের আলো কথা বলা হয়েছে, ভিজে গন্ধ অর্থাৎ চারিদিকে যে মৌ মৌ গন্ধ, ফুলের গন্ধ, প্রকৃতির যে বিভিন্ন উপাদানের গন্ধ। তারপর মৃদু কলরব মানে অল্প সাউন্ড। একটা দিকের কথা তুলে ধরা হয়েছে, এটা চলতেই থাকবে যুগ যুগান্তর ধরে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ছায়া, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছায়া আছে। তারপর অনেক সভ্যতা উত্থান হয়েছে, আবার পতন হয়েছে। অর্থাৎ সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু হতে থাকে, অন্যদিকে বিনির্মাণ হতে থাকে, কিন্তু প্রকৃতি তার যে রূপ, সৌন্দর্য, গন্ধ, এগুলো যুগ যুগান্তর ধরে প্রবাহমান থাকবে, অনন্তকাল ধরে এটা চলতেই থাকবে। এটি এই কবিতার মূল প্রতিবদ্ধ বিষয়। তো এখন আমরা একটু আবার জেনে নেই যে কবির মূল্যায়ন জেনে নেই, মূল্যায়ন করি এখন। কবি কত সালে জন্মগ্রহণ করেন? কবি জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। একই সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্ম। তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের নাম: বনলতা সেন, রূপসী বাংলা, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। কবি এই কবিতায় কোন পাখির কথা উল্লেখ করেছে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের। লক্ষ্মী ফেসার কথা বলেছে। কবি এই কবিতায় কোন ফুলের কথা বলেছে? সালতা ফুলের কথা বলেছে। দুটি সভ্যতার কথা এই কবিতায় কবি উল্লেখ করেছেন। সেই সভ্যতা দুটির নাম তোমরা নিশ্চয় বলতে পারবে। একটির নাম এশিরীয় সভ্যতা, একটা ব্যাবিলনীয় সভ্যতা। বাড়ির কাজ তোমরা ঝটপট লিখে নাও। এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। কবি এই উক্তিটি ব্যাখ্যা করে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আর নয়, সামনে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবার দীর্ঘ আয়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।